নমস্কার, আমি মন্দিরা। আমার এই ভিডিওটা সম্পূর্ণ স্টুডেন্টসদের জন্য, সিবিএসসি স্টুডেন্টসদের জন্য। তো আজ আমি আগের দিন আমি একটি ভিডিও করেছিলাম ক্লাস 9-এর সিবিএসসি এনসিআরটি বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনের উপর, তার প্রথম যে সূচনাটা সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পার্টটা, যে রেভলিউশনের আগে ফ্রান্সের যে পরিস্থিতিটা কীরকম ছিল সেটা বোঝাবো আজকে। তো প্রথমে বলেছে, মানে এই যে বিষয়বস্তুটা, তার হেডিংটা যেটা, তার টাইটেলটা যেটা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ সোসাইটি ডিউরিং দ্য লেট 18th সেঞ্চুরি। মানে 18 শতাব্দীর শেষের দিকে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা সেটা কেমন ছিল সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। ইন 1774 লুই 16 of the Bourbon family of kings ascended the throne of France। 1774 খ্রিস্টাব্দে লুই 16, বা যেটা আমরা বাংলাতে পড়েছি 1600 লুই, বারবেন ফ্যামিলি মানে রাজাদের থেকে বিলং করতেন উনি। তিনি অ্যাসেন্ডেড দ্য থ্রন মানে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এটা হচ্ছে হিস্ট্রির একটা টার্ম এগুলো। অফ ফ্রান্সের সিংহাসনে আরোহণ করলেন। হি ওয়াজ 20 ইয়ার্স ওল্ড, তখন তার বয়স ছিল 20 বছর। অ্যান্ড ম্যারিড টু দ্য অস্ট্রিয়ান প্রিন্সেস ম্যারি অ্যান্টোনেটি। তিনি অস্ট্রিয়ার রাজকুমারীকে তিনি 20 বছর বয়সে মানে সিংহাসনে বসলেন, তারপরে তিনি বিবাহ করলেন। আপন হিজ অ্যাকসেশন দ্য নিউ কিং ফাউন্ড অ্যান এমটি ট্রেজারি। তিনি মানে রাজা হিসেবে যোগদান করা, অ্যাকসেশন মানে হচ্ছে যোগদান করা, অ্যাকসেশন মানে হচ্ছে যোগদান করা। রাজা হিসেবে তিনি অ্যাকসেশন করার পর তিনি দেখতে পেলেন যে রাজকোষাগার পুরো শূন্য। এমটি ট্রেজারি মানে কোষাগার পুরো শূন্য। লং ইয়ার্স অফ ওয়ার হ্যাড ড্রেন্ড দ্য ফিনান্সিয়াল রিসোর্সেস অফ ফ্রান্স। মানে বহু বছর ধরে যুদ্ধ করে করে ফ্রান্সের যে রাজকোষাগারে যে অর্থ ছিল সেই অর্থ ড্রেন্ড হয়েছিল। ড্রেন্ড মিনস এখানে যেমন ড্রেনে আমাদের জল নিজের মানে আপনা থেকে বয়ে যায়, ঠিক সেইভাবে ফ্রান্সের যে ফিনান্সিয়াল রিসোর্স ছিল এই বিভিন্ন যুদ্ধ করে তার পেছনে বয়ে গিয়েছিল, মানে খরচ হয়েছিল। আচ্ছা, added to this was the cost of maintaining an extravagant court at the immense palace of Versailles। মানে হচ্ছে তার সঙ্গে কি যুক্ত হয়েছিল, একটা মেনটেনেন্স। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে অতিরিক্ত বা এক্সট্রা, কোর্ট এবং তৈরি করা ভার্সিলের বিশাল প্যালেসে। ইমেন্স মানে হচ্ছে বিশাল বিশাল রাজপ্রাসাদে। আন্ডার লুই 16 ফ্রান্স হেল্পড দ্য 13 আমেরিকান কলোনিজ টু গেইন দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য কমন এনিমি ব্রিটেন। মানে এর সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছিল, যেটা হচ্ছে লুই 16 হেল্প করেছিলেন, লুই 16-এর আন্ডারে আর কি ফ্রান্স হেল্প করেছিল 13 আমেরিকান কলোনিকে তাদের স্বাধীনতা অর্জনের জন্য, তাদের কমন এনিমি ব্রিটেনের কাছ থেকে। দ্য ওয়ার অ্যাডেড মোর দ্যান $1 billion to a debt that had already risen to more than $2 billion। তো এখানে লিব্রার সম্বন্ধে আমি একটু বলবো। লিব্রা যেখানে বলেছে, লিব্রা বলছে সাম অফ মানি ইকুইভ্যালেন্ট টু 1 unit অফ দ্য ফরমার ফ্রেঞ্চ কারেন্সি। এবং লিব্রা বলতে যেটা বোঝানো হয়, লিব্রা মানে হচ্ছে প্রাক্তন ফরাসি মুদ্রা, এবং 1 লিব্রা মানে হচ্ছে 1 পাউন্ড রুপোর সমান। ঠিক আছে, তো সেই লিব্রা, সেই ডেপ্ট মানে DEBT, ডেপ্ট মানে হচ্ছে লোন। সেই লোন এই সমস্ত যুদ্ধ এসবের ফলে এতটা পর্যায়ে পৌঁছে গেছিলো যে লোনটা হয়ে গেছিলো 2 বিলিয়ন লিব্রার ওপরে। মানে প্রচুর টাকার ব্যাপার, প্রচুর টাকার ঘাটতি। আচ্ছা, লেন্ডার্স হু গেভ দ্য স্টেট ক্রেডিট। লেন্ডার্স মানে যারা ধার দেয়। আর স্টেট ক্রেডিট বলতে এখানে বোঝানো হয়েছে দ্য অ্যাবিলিটি অফ এ গভর্নমেন্ট টু বড়ো মানি, মানে সরকারের ধার নেবার ক্ষমতা। তাহলে কি বললো এখানে, কোথায় ছিলাম, লেন্ডার্স হু গেভ দ্য স্টেট ক্রেডিট নাও বিগ্যান টু চার্জ 10% ইন্টারেস্ট অন লোনস। তারা কী করলো, লোনের ওপর 10% ইন্টারেস্ট চার্জ করলো। So the French government was obliged to spend an increasing percentage of its budget on interest payments alone। তখন
ফ্রেঞ্চ যে গভর্নমেন্ট ছিল সে বাধ্য হলো, অবলাইজড মানে হচ্ছে বাধ্য হওয়া, বাধ্য হলো তাদের যে বাজেট ছিল, ঠিক আছে, তাদের যে বাজেট ছিল সেই বাজেটের ওপর পার্সেন্টেজকে বাড়ানোর জন্য, ইন্টারেস্টের মানে লোনের বাজেটের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টের ওপর পার্সেন্টেজটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, টু মিট ইটস রেগুলার এক্সপেন্সেস মানে প্রতিদিনের খরচা, সাচ অ্যাজ দ্য কস্ট অফ মেনটেনিং আর্মির খরচা, আর্মি চালাতে গেলে, বিশাল আর্মি চালাতে গেলে তো প্রচুর টাকা লাগবেই, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, তাদের অস্ত্র, তাদের সেই সময়কার দিনেও তাদেরকে মাস গেলে স্যালারি দেওয়া হতো, সমস্ত কিছু, এবং তাদের সঙ্গে তাদের পরিবারের দেখাশোনাও রাজ পরিবারকে করতে হতো। তাহলে এত কিছু খরচা, সেই খরচা, দ্য কোর্ট সবার খরচা, রানিং গভর্নমেন্ট অফিসেস আর ইউনিভার্সিটিস, রানিং গভর্নমেন্ট মানে যে গভর্নমেন্টটা চলছে, কন্টিনিউ চলছে, এবং ইউনিভার্সিটিস। দ্য স্টেট ওয়াজ ফোর্সড টু ইনক্রিজ ট্যাক্সেস, তখন সরকারকে তখন বা রাজ্যকে কী করা হলো, ফ্রান্স কী করলো, বাধ্য করলো ট্যাক্স মানে ট্যাক্সটাকে বৃদ্ধি করার জন্য, ট্যাক্সের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। ইভেন দ্য মেজার উড নট হ্যাভ সাফিসড, তাতেও মানে এই ব্যবস্থাটাও যথেষ্ট হলো না, সাফিসড মানে যথেষ্ট, ঠিক আছে, যথেষ্ট হলো। ফ্রেঞ্চ সোসাইটি ইন দ্য 18th century ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 estates অ্যান্ড অনলি মেম্বার্স অফ দ্য থার্ড এস্টেট পেড ট্যাক্সেস। সেই সময় কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল, এবং 3 নম্বর শ্রেণীতে যারা ছিল তারাই কিন্তু ট্যাক্স পে করতো। The Society of States was part of the feudal system that dated back to the Middle Age. এখানে ফিউডাল সিস্টেম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সামন্ত ব্যবস্থা বা সামন্ততন্ত্র। সামন্ত তাদেরকে বলা হতো, এখানে বলি সামন্ত তাদেরকে বলা হতো যাদের কাছে প্রচুর পরিমাণ জমি থাকতো, হ্যাঁ, এরা খুব অর্থবান হতো, বিত্তবান হতো। তো এই সামন্ত সিস্টেমের আন্ডারে ছিল ডেটেড ব্যাক টু দ্য মিডিল এজ, মানে ডেটেড ব্যাক মানে হচ্ছে পুরনো দিনের কোনো ঘটনা, পুরনো দিনের কোনো সিস্টেম, যেটাকে আমি ইংলিশে যদি বলি টু হ্যাভ এক্সিস্টেড অর অরিজিনেটেড ইন স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, মানে অতীতের যে কোনো একটা সময়, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটা সমাজ ব্যবস্থায় নির্দিষ্ট একটা সিস্টেম চালু থাকা, সেটা হচ্ছে ফিউডাল সিস্টেম। The term old regime is usually used to describe the society and institution of France before 1789. Old regime বলে একটা টার্ম আছে, সেই টার্মটা 1789 এর আগে মানে 18 শতাব্দীর শেষের দিকে ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে ডেসক্রাইব করার জন্য ব্যবহার হতে পারে। ওল্ড রেজিমটা কি? ইন ফ্রেঞ্চ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম অফ ফ্রান্স বিফোর দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অফ 1789, মানে 1789 আগে ফ্রান্সের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। তো আমি যে আগের দিন পড়েছিলাম, আমি এখানে একটা কথা বলতে চাই, এগুলো কিন্তু শর্ট নোট আসতে পারে, যেমন বাস্তিল সম্বন্ধে আসতে পারে, শর্ট নোট আসতে পারে, লিব্রা যেটা বললাম আসতে পারে, তারপরে ওল্ড রেজিম আসতে পারে, এগুলো কিন্তু শর্ট নোট হিসাবে আসতে পারে। ফোর্ট্রেস প্রিজন কী সেটাও আসতে পারে শর্ট নোট হিসাবে। আচ্ছা, নেক্সট বলেছে দ্য সিস্টেম অফ দ্য এস্টেটস ইন ফ্রান্স সোসাইটি ওয়াজ অর্গানাইজড, মানে সুগঠিত ছিল। হ্যাঁ, ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা 3টে এস্টেটে সুগঠিত ছিল। পেজেন্টস মেড আপ অ্যাবাউট 90% অফ দ্য পপুলেশন। পেজেন্টস মানে হচ্ছে কৃষক, তারা পপুলেশন মানে জনসংখ্যা 90% তারা কভার করতো। হাউএভার অনলি আ স্মল নাম্বার অফ দেম ওন্ড দ্য ল্যান্ড দে কাল্টিভেটেড। তার মধ্যে খুব মানে ওই 90 ভাগের মধ্যে খুব অল্প পরিমাণ পেজেন্ট ছিল যাদের নিজস্ব জমি ছিল, যারা নিজস্ব জমিতে চাষ করতো। অ্যাবাউট 60% অফ দ্য ল্যান্ড ওয়াজ ওন্ড বাই নোবেলস, মানে 100 ভাগের মধ্যে 60 ভাগ জমি নোবেলসদের হাতে থাকতো। এবার নোবেলস কারা? নোবেলস মানে অভিজাত সম্প্রদায়কে এখানে নোবেলস বলা হয়েছে, ঠিক আছে। The church and other richer members of the third estate nobles. The church and other richer members of the third estate. এখানে আরেকটু রয়েছে, 60% জমি নোবেলসদের কাছে থাকতো, আর কার কাছে থাকতো? চার্চের আন্ডারে থাকতো, এবং অন্যান্য রিচার মেম্বার মানে যারা বড় লোক মানে অর্থবান মানুষ আর কি, তাদের আন্ডারে
এই 60% জমি থাকতো। দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টু এস্টেট দ্যাট ইজ দ্য ক্লার্কি অ্যান্ড দ্য নোবিলিটি, মানে এই যে আমি আগে বললাম কিছুক্ষণ আগে যে ফরাসি সমাজ ব্যবস্থা 3টে শ্রেণীতে বিভক্ত ছিল, 3টে এস্টেটে বিভক্ত ছিল। প্রথম দুটো স্টেট যেটা ছিল, স্টেট নয় কিন্তু এস্টেট, হ্যাঁ, প্রথম দুটো এস্টেট যেটা ছিল সেটা হচ্ছে ক্লার্কি মানে যাজক সম্প্রদায়, মানে চার্চের যারা হেড ছিল তারা, যেন যাদেরকে পুরোহিত বলা হয় আর কি, আর নোবিলিটি মানে অভিজাত সম্প্রদায়। তারা কি করতো, এনজয়েড সার্টেন প্রিভিলেজেস মানে সুযোগ সুবিধা, বাই বার্থ, তারা জন্মগত সুযোগ সুবিধা, মানে যাজকের ঘরে জন্ম নিয়েছে মানে সে জন্মগত তার অধিকার আছে, সে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে, বা কোনো নোবেলের ঘরে জন্ম নিয়েছে মানে সেও সেম সুযোগ সুবিধা পাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ওয়াজ এক্সেমশন ফ্রম পেইং ট্যাক্স টু দ্য স্টেট, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সুযোগ সুবিধা সেটা হলো এরা কিন্তু সরকারকে কোনো রকম ট্যাক্স দিতে হতো না, এরা ট্যাক্সের হাত থেকে রেহাই পেয়েছিল। দ্য নোবেলস ফার্দার এনজয়েড ফিউডাল প্রিভিলেজেস, নোবেলরা কী করতো, তারা এটাও এনজয় করতো, ফিউডাল প্রিভিলেজেস মানে সামন্ততন্ত্রের থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া সেগুলো এরা ভোগ করতো, নোবেলসরা ভোগ করতো। দিস ইনক্লুডেড ফিউডাল ডিউস, তাদেরকে কোনো সামন্তিক পাওনা, ফিউডাল ডিউস মানে সামন্ত প্রভুরা মানে ফিউডাল লর্ডস যারা ছিল তারা যে পাওনাটা, তাদের যে মানে প্রাপ্যটা ছিল যেটা, সেটা ট্যাক্সের ফর্মে হোক বা অন্য ফর্মে হোক, সেই প্রাপ্যটা দেওয়া কিন্তু এই যারা নোবেলস ছিল বা যারা ক্লার্কি মানে এইরকম আর কি স্টেটে জন্ম নিত তাদেরকে কিন্তু সেই সামন্ত প্রভুদেরকে সেইটা দিতে হতো না, সেখান থেকেও তারা রেহাই পেত। আচ্ছা, দিস ইনক্লুডেড ফিউডাল ডিউস হুইচ দে এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য পেজেন্ট, যে কিন্তু ওরা দিত না তো কী হয়েছে, ওরা দিত না কিন্তু ওদের হয়ে থার্ড এস্টেট যারা ছিল অর্থাৎ কৃষক এবং শ্রমিক, পিজেন্টস এবং ওয়ার্কার, তাদেরকে থেকে এক্সট্র্যাক্টেড মানে হচ্ছে, এখানে এক্সট্র্যাক্টেড মানে হচ্ছে শোষণ করা, তাদের কাছ থেকে শোষণ করতো, হ্যাঁ, উচ্চবিত্ত যে সম্প্রদায় যারা ছিল আর কি, শোষণ করতো। পেজেন্টস ওয়ার অবলাইজড টু রেন্ডার সার্ভিসেস টু দ্য লর্ড, অবলাইজড মানে আগেই বললাম বাধ্য হওয়া, তো এই কৃষকরা কী করতো, তারা এই সমস্ত প্রভুদের মানে যারা আর কি উচ্চ শ্রেণীর আর কি মানুষ ছিল তাদেরকে রেন্ডার সার্ভিস, তাদেরকে সেবা প্রদান করতে তারা বাধ্য থাকতো, এই পেজেন্টসরা বাধ্য থাকতো। টু ওয়ার্ক ইন হাউস অ্যান্ড ফিল্ডস, তাদের বাড়িতেও কাজ করতো, এমনকি মাঠে বা খেতেও কাজ করতো। টু সার্ভিস ইন দ্য আর্মিতেও তারা সার্ভিস দিত, প্রোভাইড করতো। টু পার্টিসিপেট ইন বিল্ডিং রোডস, এবং রাস্তা তৈরির কাজেও পার্টিসিপেট করতো। দ্য চার্জ টু এক্সট্র্যাক্টেড ইটস শেয়ার অফ ট্যাক্সেস কল টিপস ফ্রম দ্য পেজেন্টস, এইটাও কিন্তু আসতে পারে, টিপসটা কিন্তু শর্ট নোট হিসাবে আসতে পারে। চার্জও কী করতো, এই টিপসের আকারে TITHES টিপস আকারে পেজেন্টসদের কাছ থেকে কর আদায় করতে। এবার টিপসটা কি এখানে দিয়েছে, এ ট্যাক্স লিভড বাই দ্য চার্জ কম্প্রাইজিং 1/10 অফ দ্য এগ্রিকালচারাল প্রডিউস, মানে যা চাষবাসে যা উৎপন্ন হতো, যা ফসল উৎপন্ন হতো তার 1/10 চার্জকে বাধ্যতামূলকভাবে পেজেন্টদেরকে দিতে হতো। অ্যান্ড ফাইনালি অল মেম্বার্স অফ দ্য থার্ড এস্টেট, মানে তৃতীয় বর্ণে যারা মানুষ ছিল মানে পেজেন্টস এবং ওয়ার্কার্সরা, হ্যাড টু পে ট্যাক্সেস অন টু দ্য স্টেট, তাদেরকে কিন্তু দিতে হতো, স্টেটকে কিন্তু ট্যাক্স পে করতে হতো বাধ্যতামূলকভাবে। দিস ইনক্লুডেড ডাইরেক্ট ট্যাক্স, যেটার নাম হচ্ছে ট্যালি, ডাইরেক্ট একটা ট্যাক্স দিতে হতো যেটার নাম হচ্ছে ট্যালি। আচ্ছা, আরেকটা ছিল ইনডাইরেক্ট ট্যাক্সেস হুইচ ওয়ার লিভড অন আর্টিকেলস এভরিডে কনসাম্পশন লাইক সল্ট অ্যান্ড টোবাকো, যেটা প্রতিদিনকার যে জিনিসপত্রগুলো ব্যবহার করা, যেমন নুন এবং তামাক, মানে যেগুলো হচ্ছে টোবাকো মানে তামাক আর কি, মানে যেগুলো কি বলবো ওয়ান টাইপ অফ নেশার জিনিস আর কি, হ্যাঁ, তো টোবাকো, সেইটার জন্য তাদেরকে প্রত্যেক মানে ইনডিরেক্ট ট্যাক্স এগুলো। আর ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কী পড়ছে, ট্যালি পড়ছে, ট্যালিটাও এখানে দেওয়া আছে। ট্যাক্স টু বি পেড ডিরেক্টলি টু দ্য স্টেট, মানে স্টেটকে ডিরেক্টলি যে ট্যাক্সটা দিতে হতো, তার মানে পেজেন্টসদেরকে কী কী দিতে হতো, পেজেন্টসদেরকে
ক্লার্কি এবং নোবেলিটির দের যে সমস্ত যারা ওরা যেগুলো দিত না, সামন্ত প্রভুদের কোনো রকম ট্যাক্স দিত না, কিছু দিত না, সরকারকে দিত না, সেই ট্যাক্সটা কারা দিত? এরা দিত, পেজেন্টস এবং ওয়ার্কার্সরা দিত। আবার তারা চার্চকেও ট্যাক্স দিত, সেটার নাম হচ্ছে তিথ। সেটা হচ্ছে কি, তিথটা কি, 10/1 যা এগ্রিকালচারাল প্রোডাক্ট যা প্রডিউস হতো তার 10/1 ট্যাক্স কিন্তু এই চার্চকে দিতে হতো, সেটার নাম হচ্ছে তিথ। এটা কিন্তু শর্ট নোট আসতে পারে। দু রকমের ট্যাক্স সরকারকে দিত, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের নাম হচ্ছে ট্যালিস, যেটা কিন্তু সরকারকে, এই যে লেখা আছে, ডিরেক্টলি টু দ্য গভর্নমেন্ট বা স্টেট, যাই হোক, দিতে হতো। আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে যেটা প্রতিদিনকার ব্যবহার করা যে সমস্ত জিনিসগুলো, সেগুলোর ওপরেও ট্যাক্স কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষদেরকে দিতে হতো, মানে পেশেন্টসদেরকে এবং ওয়ার্কার্সদেরকে। ঠিক আছে। দ্য বার্ডেন অফ ফিনান্সিং অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেট থ্রু ট্যাক্সেস ওয়াজ বোর্ন বাই দ্য থাস স্টেট অ্যালোন। তাহলে এই যে বার্ডেন, একটা বোঝা, যে আমাদের দেশ, আমাদের সরকার কি বলবো, অর্থকষ্টে ভুগছে, এবং সেই অর্থকষ্টের দায়ের বোঝা পূরণ করার দায়িত্ব কাদের ওপর গিয়ে পড়েছিল? ওই পেজেন্টস এবং ওয়ার্কার্সদের ওপর, তাদের ওপর আরোপ করা হয়েছিল এবং তাদেরকে বহন করতে হতো। এখানে বোর্ন মানে বহন করা, BORNE, বোর্ন মানে বহন করা। ঠিক আছে। তাদের থার্ড স্টেটটা একা, অ্যালোন, তারা এই মানে ভারটা বহন করতো। তাহলে আমরা আজকে এটা পড়লাম যে 1789 আগে, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে বা লেট 18th সেঞ্চুরিতে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল। এবার আমি এখানে একটা কথা বলি, এটা যেহেতু আমাদের আন্তর্জাতিক ইতিহাস, ইন্টারন্যাশনাল হিস্ট্রি, এর ভেতরে অনেক ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলো তোমরা এখন নতুন ক্লাস 9-এ উঠেছো, তোমাদের কাছে আননোন, সেই ওয়ার্ডসগুলোকে আমি রিকোয়েস্ট করব একটা কপির মধ্যে নোট ডাউন করতে, করে গুগল থেকে তার নিয়ারেস্ট, আমি আগেও বলেছি, তার বেঙ্গলি মিনিং এবং তার নিয়ারেস্ট ইংলিশ মিনিং বের করে লিখে রাখতে, যাতে তোমরা যখন পড়তে বসবে তখন ওই কপিটা পাশে নিয়ে বসবে, তাতে বুঝতে যখন যে জায়গায় অসুবিধা হবে তখন ওইটা দেখে বুঝতে পারবে। দ্যাটস অল।